চারদিকে খুটখুটে অন্ধকার, কানায় কানায় পূর্ণ একটা সিনেমা হল। রূপলী পর্দায় তখন চলছে টান টান উত্তেজনার এক ক্লাইম্যাক্স। হ্যাঁ, আর সবার চোখ তো ওই পর্দার দিকেই আটকে আছে, মানে নিঃশ্বাস ফেলারও সময় নেই কারো। একদম। কিন্তু ঠিক সেই মুহূর্তে ওই অন্ধকারের সুযোগ নিয়ে সবার অলক্ষ্যে একটা জ্যান্ত মানুষের শরীর থেকে প্রাণটা নীরবে বেরিয়ে গেল। কেউ টেরই পেল না। ভাবা যায়, মানে পর্দায় যখন বিকট শব্দে স্পেশাল এফেক্টস দিয়ে একটা মিথ্যে খুন দেখানো হচ্ছে, ঠিক তার উল্টো দিকে বাস্তবের একটা নিখাত আসল মৃত্যু ঘটে গেল চূড়ান্ত নিঃশব্দে। আজকের এই গভীর আলোচনায় আমরা হঠাৎ হাওয়া নামের একটি অত্যন্ত রূপক ধর্মে কবিতার সূত্র ধরে এই নীরব প্রস্থান নিয়ে কথা বলবো। আর শুধু প্রস্থান নয়, এই আপাতদৃষ্টিতে সাধারণ একটা মৃত্যুর ঘটনার আড়ালে লুকিয়ে থাকা মানব জীবনের চরম অসহায়তা, সম্পর্কের আকস্মিক সমাপ্তি নিয়ে আমরা তলিয়ে দেখার চেষ্টা করব। ঠিক, বিশেষ করে মৃত্যুর মতো অমোঘ নিয়তির বিরুদ্ধে মানুষের এক অদ্ভুত মনস্তাত্ত্বিক বিদ্রোহের স্তরগুলো উন্মোচন করাই আজকের এই আলোচনার মূল লক্ষ্য। এই যে প্রেক্ষাপটটা আপনি বললেন না, এখানে সবচেয়ে বড় ধাক্কাটা কিন্তু ওই নিস্তব্ধতা আর চরম বিচ্ছিন্নতা। হ্যাঁ, কারণ মানব সভ্যতা মৃত্যুকে তো সবসময় একটা সামাজিক ঘটনা হিসেবে দেখে অভ্যস্ত। একদম তাই। কান্নাকাটি, হাসপাতালের ইমার্জেন্সি রুম, সাইরেনের আওয়াজ বা স্বজনদের ভিড়, এগুলোই তো আমাদের কাছে মৃত্যুর চেনা ছবি। ঠিক। কিন্তু একটা জনসমুদ্রের মধ্যে শত শত মানুষের মাঝখানে বসে একটা মানুষ চিরতরে নিভে গেল, অথচ কাঁধ ঘেঁষে বসে থাকা পাশের সিটের লোকটাও তা বিন্দু বিসর্গ টের পেল না। এই দৃশ্যটা আধুনিক অস্তিত্ববাদের একটা খুব রূঢ় সত্যকে সামনে নিয়ে আসে। মানে মৃত্যু আলটিমেটলি একটা চরম একাকী জার্নি। এই দৃশ্যটাকে একটু অন্যভাবে চিন্তা করলে অনেকটা জাদুকরদের ওই মিসডিরেকশন বা নজর ঘোরানোর কৌশলের মতো মনে হয়। ওই যে স্টেজে পারফর্ম করার সময় যেটা করে। হ্যাঁ, ঠিক তাই। একজন দক্ষ জাদুকর স্টেজে দাঁড়িয়ে তার ডান হাতে এমন একটা আলো বা শব্দ তৈরি করেন বা এমন কোনো নাটকীয় ভঙ্গি করেন যা দেখে হাজার হাজার দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে থাকে, আর ঠিক সেই সুযোগে সবার অলক্ষ্যে বাঁ হাতে আসল ট্রিকটা ঘটে যায়। একদম। এখানেও কি বিষয়টা ঠিক সেরকম নয়? সিনেমার ওই চোখ ধাঁধানো ক্লাইম্যাক্সটা হলো জাদুকরের ডান হাত, যা সবাইকে ব্যস্ত রেখেছে। আর বাঁ হাতে মৃত্যু তার কাজটা হাসিল করে নিচ্ছে। দারুণ একটা তুলনা টেনেছেন। কিন্তু একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে। এই যে এত নিঃশব্দে একটা প্রাণ চলে গেল, একে কবিতায় এক ধরনের অপহরণের সাথে তুলনা করা হয়েছে। কেন? হ্যাঁ, এটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা। মানে মৃত্যু তো একটা স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, তাই না? প্রতিদিন পৃথিবীতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। প্রকৃতি তো আর মানুষের তৈরি আইনের তোয়াক্কা করে না। একদমই করে না। তাহলে একটা সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনাকে অপহরণের মতো একটা মানবসৃষ্ট অপরাধমূলক শব্দ দিয়ে কেন ব্যাখ্যা করা হচ্ছে? এটা খুবই চমৎকার এবং গভীর একটা প্রশ্ন। মৃত্যু জৈবিকভাবে স্বাভাবিক হলেও মনস্তাত্ত্বিক দিক থেকে মানুষের কাছে এটা কখনোই স্বাভাবিক ঠেকে না। মানতে কষ্ট হয়। ঠিক। অপহরণ শব্দটার মূল নির্যাসটা কোথায় বলুন তো? এর মূল নির্যাস হল সম্মতি বা কনসেন্টের অভাব এবং নিয়ন্ত্রণের সম্পূর্ণ বিলুপ্তি। অর্থাৎ নিজের ওপর নিজের আর কোনো হাত থাকছে না। একদম তাই। যখন কাউকে অপহরণ করা হয় তখন তার নিজস্ব ইচ্ছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা, তার গন্তব্য সবকিছু এক মুহূর্তে অন্য কেউ ছিনিয়ে নেয়। ওই মানুষটা হয়তো ভেবেছিল সিনেমা শেষে বাড়ি ফিরে প্রিয়জনের সাথে ডিনার করবে, পরের দিন হয়তো অফিসে কোনো গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল। ঠিক, তার মাথার ভেতরে একটা গোটা ভবিষ্যৎ সাজানো ছিল, কিন্তু কোনো রকম পূর্ব নোটিশ ছাড়া, কোনো ওয়ার্নিং ছাড়াই সেই সমস্ত পরিকল্পনা বাতিল করে দেওয়া হলো। একটা মারাত্মক অসহায়তা। এই যে চরম ক্ষমতাহীনতা বা এজেন্সির অভাব, সেখান থেকেই নিয়তিকে একটা নিষ্ঠুর অপহরণকারী হিসেবে মনে হয়। যদিও এটা কোনো আইনি অপরাধ নয়, এর কোনো কেস ডায়েরি হয় না, পুলিশের খাতায় কোনো এফআইআর হয় না, কিন্তু মহাজাগতিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এটা একটা জ্যান্ত মানুষের অস্তিত্বের ওপর চরম এক নায়কতন্ত্র। মানে শরীরটা হয়তো চুরি যায়নি, কিন্তু মানুষটার নিজস্ব সত্তা বা তার স্বাধীন ইচ্ছাকে স্রেফ হাইজ্যাক করা হয়েছে। একদম সঠিক শব্দটা ব্যবহার করেছেন, হাইজ্যাক। এই পয়েন্টটা ধরে যদি আমরা পরবর্তী ধাপে যাই, তাহলে সিনেমার শো শেষ হওয়ার পরের দৃশ্যটা কিন্তু আরও বেশি মর্মান্তিক। আলো জ্বলে ওঠার পর দেখা যাচ্ছে একটা চেয়ারে অবিকল একটা মানুষের মতো কেউ বসে আছে। কিন্তু সে আর মানুষ নেই,
সে এখন নিছকই একটা বস্তু। হ্যাঁ, চোখ, কান, নাক একটা মানুষের শরীরের যাবতীয় যন্ত্রাংশ ঠিক যে যার জায়গায় আছে, কিন্তু শরীরটা লজ্জাবতী লতার মতো মাথা হেট করে পড়ে আছে। এখানেই ভাষার জাদু আর দর্শনের অদ্ভুত একটা মেলবন্ধন ঘটেছে। আমার খটকাটা ঠিক এখানেই লাগে। মানে শুধুমাত্র একটু বাতাস, যাকে বলা হচ্ছে হাওয়া, সেই হাওয়া চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে একটা আস্ত মানবদেহ কিভাবে চোখের পলকে একটা মূল্যহীন বস্তুতে পরিণত হতে পারে। আসলে হাওয়া শব্দটা তো এখানে শুধু বায়বীয় অক্সিজেন নয়, এটা হলো প্রাণ শক্তি বা লাইফ ফোর্স। এই প্রাণশক্তি যতক্ষণ থাকে ততক্ষণ শরীরটা একটা মন্দির, তার একটা পরিচয় থাকে, তার একটা সামাজিক মূল্য থাকে। কিন্তু যে মুহূর্তে সেই হাওয়া বেরিয়ে যায়, সেই শরীরটা তার সমস্ত মানবিক সত্তা হারিয়ে ফেলে। কবিতায় একটা দারুণ শব্দবন্ধ আছে না, শরীরটাতে কোনো তাপ উত্তাপ নেই। হ্যাঁ, আর এই তাপ উত্তাপ শব্দটার দ্বৈত অর্থ আছে। প্রথমত শারীরবৃত্তীয় অর্থে দেহের সেই উষ্ণতা বা বডি টেম্পারেচার নেই, শরীরটা শীতল হতে শুরু করেছে। আর দ্বিতীয় অর্থটা নিশ্চয়ই মানসিক। একদম, মানসিক বা আবেগিক অর্থেও তার আর কোনো প্রতিক্রিয়া নেই। সে এখন বাইরের পৃথিবীর প্রতি সম্পূর্ণ নির্লিপ্ত। এই নির্লিপ্ততাই তাকে মানুষ থেকে বস্তুর স্তরে নামিয়ে আনে। এই বস্তু হয়ে যাওয়ার বিষয়টা বোঝাতে গিয়ে একটা অভাবনীয় উপমা ব্যবহার করা হয়েছে, আধলা ইট। হ্যাঁ, বলা হচ্ছে চেয়ারের কোণে আধলা ইটের মতো অবহেলায় পড়ে আছে। আচ্ছা, ইটের টুকরো তো অনেক রকম হতে পারে, নির্দিষ্ট করে আধলা ইট কেন বলা হলো? কারণ একটা আস্ত ইট দিয়ে তো ঘরবাড়ি তৈরি হয়, তার একটা উপযোগিতা বা ইউটিলিটি আছে সমাজে। কিন্তু আধলা ইট, সেটা তো ভাঙা, সেটা দিয়ে না যায় দেওয়াল গাঁথা, না যায় কোনো মজবুত কাঠামো তৈরি করা। ঠিক, রাস্তা দিয়ে হাঁটার সময় একটা আধলা ইট পড়ে থাকতে দেখলে মানুষ হয়তো সেটাকে পা দিয়ে শটকা দেয়, বা বড়জোর সেটা কোনো কিছুর তলায় ঠেকা দেওয়ার কাজে লাগে। ভাবলে গা শিউরে ওঠে, একটা মানুষ যার একটু আগেও একটা নাম ছিল, পরিচয় ছিল, সে নিশকি পড়ে থাকা একটা অকেজো আধলা ইটে পরিণত হল। এই উপমাটার ভেতরেই লুকিয়ে আছে সমাজের সবচেয়ে রূঢ় সত্যটা। সমাজ বা পৃথিবী মানুষকে মূল্যায়ন করে তার উপযোগিতা বা কর্মক্ষমতা দিয়ে। অর্থাৎ যতক্ষণ তুমি কাজ করতে পারছো, ততক্ষণ তোমার দাম আছে। ঠিক তাই। যখন সেই মানুষটার ভেতর থেকে চালিকা শক্তি চলে যায়, তখন সমাজের কাছে তার আর কোনো ফাংশনাল ভ্যালু থাকে না। তখন সে হয়ে যায় সেই আধলা ইট, যাকে এবার যত দ্রুত সম্ভব রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। আর এর পরের যে দৃশ্যটা তৈরি হয় সেটা হলো ভিড়, বাজারে খবর রটে যায়, প্রাণ নেই। হ্যাঁ, আর এই যে খবর রটে যাওয়া এবং মানুষের গোল হয়ে দাঁড়িয়ে পড়া, এটা কিন্তু শ্রদ্ধার কারণে নয়, এটা হলো নিঃস্ব কৌতূহল। এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। মানে একটা অ্যাক্সিডেন্ট বা অস্বাভাবিক কিছু দেখলে রাস্তায় যেমন ভিড় জমে যায়, অনেকটা সেরকম। একদম, ওই ভিড় জমানো মানুষগুলোর কাছে ওই নিথর শরীরটা তখন কোনো ব্যক্তি নয়, একটা প্রদর্শনীর বস্তু মাত্র। তারা আসলে একটা সদ্য রূপান্তরিত বস্তুকে দেখতে ভিড় করেছে। ঠিক তাই। ফরাসি দার্শনিক মিশেল ফুকো এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করেছেন। শরীর কিভাবে একটা মেডিকেল বা সামাজিক অবজারভেশনের বস্তুতে পরিণত হয় সেটা উনি দেখিয়েছেন। হ্যাঁ, প্রাণ চলে যাওয়ার পর শরীরটার উপর থেকে সেই মানুষটার নিজের অধিকার শেষ হয়ে যায়। তখন সেই শরীরটা হয়ে যায় পাবলিক প্রপার্টি। ডাক্তার সেটাকে ব্যবচ্ছেদ করতে পারে, পুলিশ সেটাকে মর্গে পাঠাতে পারে, আর সাধারণ মানুষ সেটাকে নিয়ে কৌতূহল মেটাতে পারে। এই যে চরম অবমাননা, একটা মানুষের নিজের শরীরের উপর থেকে নিজেরই অধিকার বিলুপ্ত হয়ে যাওয়া, এটাই বোধহয় মৃত্যুর সবচেয়ে শীতল দিক। একদম, কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর একটা দিক আছে। মনস্তাত্ত্বিক শূন্যতার জায়গাটা। ঠিক ধরেছেন। শরীরটা তো পড়ে রইল, কিন্তু মানুষটার সাথে জড়িয়ে থাকা সেই অদৃশ্য জগৎটার কি হলো? ওই যে লাইনগুলো আছে, কানে কানে কত কথা ছিল, হাতের পাতায় হাত ধরা ছিল, এক ধাক্কায় সব মিছে হয়ে গেল। এটা নিয়ে ভাবলে সত্যি মাথা খারাপ হওয়ার জোগাড় হয়। একটা গোটা জগৎ এক মুহূর্তে নাই হয়ে যাওয়া। এটা অনেকটা একটা অত্যাধুনিক কম্পিউটারের হার্ড ড্রাইভ নিমেষে ক্র্যাশ করার মতো নয় কি? তাও আবার কোনো ব্যাকআপ ছাড়া। হার্ড ড্রাইভ ক্র্যাশ করার উপমাটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে একদম নিখুঁত। একটা হার্ড ড্রাইভে যেমন বছরের পর বছর ধরে তিল তিল করে ডেটা জমানো হয়, একটা মানুষের মস্তিষ্কেও ঠিক সেভাবেই স্মৃতি, অভিজ্ঞতা জমা হতে থাকে। আর যখন সেই হার্ড ড্রাইভটা হঠাৎ পুড়ে যায় বা ক্র্যাশ করে, তখন মুহূর্তের মধ্যে টেরাবাইট টেরাবাইট ডেটা
চিরতরে মুছে যায়। কেউ আর কোনোদিন সেই ডেটাগুলো রিকভার করতে পারবে না। এখানেও ঠিক তাই ঘটছে। মৃত্যু শুধু একটা বায়োলজিক্যাল সিস্টেমকে শাটডাউন করছে না, মৃত্যু আসলে একটা গোটা মাইক্রো ইউনিভার্সকে ডিলিট করে দিচ্ছে। এই মাইক্রো ইউনিভার্স বা ক্ষুদ্র জগতের ধারণাটা একটু তলিয়ে দেখা যাক। দুজন মানুষের মধ্যে যখন একটা সম্পর্ক তৈরি হয়, সেখানে শুধু তো কিছু জাগতিক লেনদেন থাকে না। না, একদমই না। সেখানে থাকে অজস্র আপোষ, গোপন আফসোস, আর সবচেয়ে বড় কথা, তাদের নিজস্ব একটা গোপন সাংকেতিক ভাষা। হ্যাঁ, ওই যে ধরুন একটা নির্দিষ্ট ভঙ্গিতে ভ্রু কোঁচকানোর মানে হলো, আমার এখানে ভালো লাগছে না, চলো বাড়ি যাই। হ্যাঁ, ঠিক। অথবা কোনো একটা পুরনো জোকস যার রেফারেন্স শুধু ওই দুজনই বোঝে। আর একটা ধাক্কায় ওই হঠাৎ হাওয়ায় সেই পুরো ডিকশনারিটা কুণ্ডুলি পাকিয়ে আকাশে মিলিয়ে গেল। এই শূন্যতাটা কি আদৌ মেনে নেওয়ার মতো? অসম্ভব। একজন তো বেঁচে রইল যার কাছে ওই ভাষার চাবিটা আছে, কিন্তু যার সাথে সেই ভাষায় কথা বলা যেত সে হঠাৎ উধাও। এই শূন্যতা মেনে নেওয়া যায় না বলেই তো মানুষের শোক এত গভীর হয়। মৃত্যু আসলে যে বেঁচে থাকে তাকে একটা অচেনা, ভাষাহীন পৃথিবীতে নির্বাসন দেয়। একজনের মৃত্যু মানে সেই আস্ত ডিকশনারিটা পুড়ে ছাই হয়ে যাওয়া। তখন বেঁচে থাকা মানুষটার কাছে নিজের অস্তিত্বটাই একটা বিরাট প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায়। সে কার সাথে ওই ভাষায় কথা বলবে? তার ওই নির্দিষ্ট আফসোসগুলো সাক্ষী তো আর কেউ রইল না পৃথিবীতে। আর তারপরেই আসে সেই অমোঘ আর চরম অসহায় প্রশ্ন, মাঝগঙ্গায় কাউকে একা ভাসিয়ে দেওয়া যায়? দেওয়ালে ছবি সেঁটে কখনো তাকে পাওয়া যায়? সত্যি, একটা জ্যান্ত উষ্ণ মানুষের অভাব কি কখনো দেওয়ালে ঝোলানো একটা প্রাণহীন ছবি দিয়ে মেটানো সম্ভব? এই যে হঠাৎ করে কাউকে মাঝ দরিয়ায় একা ফেলে রেখে চলে যাওয়া হলো, এর তো কোনো বিচার নেই। মানুষের তৈরি পৃথিবীতে সব অন্যায়ের একটা কোর্ট অফ ল আছে, কিন্তু এই মহাজাগতিক অবিচারের বিরুদ্ধে আপিল করার কোনো জায়গা নেই। কোনো জায়গা নেই, কারণ এটা মানুষের তৈরি আইনের আওতার বাইরে। কবিতায় এই অসহায়তাটাই ফুটে উঠেছে। কি অন্যায় আবদার, নেই কোনো প্রতিকার। এই অবিচার নিয়ে কোনো সুপ্রিম কোর্টে যাওয়া যায় না। কে বুঝবে, কাকে বোঝাবে? এই প্রশ্নগুলোর মধ্যে দিয়ে এক অনন্ত একাকিত্ব আর ফ্রাস্ট্রেশনের ছবি ফুটে ওঠে। যখন মানুষ বুঝতে পারে যে তার সবচেয়ে মূল্যবান অনুভূতিগুলো মহাকালের কাছে কতটা তুচ্ছ, তখন এক ধরনের তীব্র শূন্যতা তাকে গ্রাস করে। আর এই শূন্যতা বা ফ্রাস্ট্রেশন থেকেই তো একটা চরম ক্ষোভের জন্ম হয়। এতক্ষণ আমরা যেটাকে শোক বলছিলাম, কবিতার শেষ স্তবকগুলোতে সেটা একটা অদ্ভুত রূপ নেয়। হ্যাঁ, একদম শেষের দিকে। সেখানে মৃত্যু আর কোনো প্রাকৃতিক নিয়ম থাকছে না। সেখানে মৃত্যুকে বর্ণনা করা হচ্ছে একটা প্রচলিত প্রথা হিসাবে, যার 7 খুন মাপ। মৃত্যু যেন এমন এক ক্ষমতাশালী স্বৈরাচারী শাসক, যে যা খুশি তাই করতে পারে, যাকে খুশি তুলে নিয়ে যেতে পারে। আর মানব সভ্যতা সেটাকে মাথা নিচু করে নিয়ম বা প্রথা বলে মেনে নিয়েছে। এই 7 খুন মাপ শব্দবন্ধটি এখানে এক অসাধারণ ব্যঙ্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। সমাজে যখন কোনো প্রভাবশালী খুনি পার পেয়ে যায়, তখন সাধারণ মানুষের অসহায়তা যেমন প্রকট হয়, মৃত্যুর ক্ষেত্রেও ঠিক তেমনই। মানব সভ্যতা মৃত্যুকে একটি প্রথা হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছে, কারণ তার কাছে আর কোনো বিকল্প নেই। কিন্তু এই বিনা বাক্যব্যয় মেনে নেওয়াটাই কি মানুষের একমাত্র নিয়তি? এখানেই কিন্তু কবিতাটা একটা ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক মোড় নেয়। হ্যাঁ, আর সেই মোড়টাই আজকের আলোচনার সবচেয়ে উস্কানিমূলক জায়গা। কবিতার একদম শেষে এমন একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যা পড়ে রীতিমতো শিউরে উঠতে হয়। ওই শেষের লাইনগুলো? হ্যাঁ, প্রশ্ন করা হচ্ছে, এই প্রথার বিরুদ্ধাচারণ করতেই কি গলায় দড়ি দেওয়া, 10 তলা থেকে ঝাঁপিয়ে পড়া, সস্তায় নিজেকে বিকিয়ে দেওয়া? একটু থামি এখানে। বলুন। কবি কি এখানে আত্মহননের মতো মর্মান্তিক ঘটনাগুলোকে নিছক হতাশা নয়, বরং মৃত্যুর মতো অমোঘ নিয়তির বিরুদ্ধে এক ধরনের চরম প্রতিবাদ বা বিদ্রোহ হিসেবে ইঙ্গিত করছেন? মানে এটা তো একটা সাংঘাতিক চিন্তাধারা। অত্যন্ত সাংঘাতিক, এবং একই সাথে দার্শনিক দিক থেকে খুব গভীর। এখানে একটা বিষয় খুব স্পষ্ট করে নেওয়া দরকার। আমরা এখানে কোনোভাবেই এই ধরনের মর্মান্তিক পদক্ষেপের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিচ্ছি না। একদমই না, আমরা শুধু বিশ্লেষণ করছি। ঠিক, আমরা কেবল কবির ছুড়ে দেওয়া এই চরম দার্শনিক প্রশ্নটার মনস্তাত্ত্বিক দিকটা বোঝার চেষ্টা করছি। আলবেয়ার কামুর মতো অস্তিত্ববাদী দার্শনিকরা আত্মহত্যার মতো বিষয়কে অস্তিত্বের অর্থহীনতার প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছেন। কবি এখানে মানব মনের একটি গভীর দ্বন্দ্বের কথা বলতে চেয়েছেন। হ্যাঁ,
যখন মানুষ বুঝতে পারে যে মৃত্যুর এই একনায়কতন্ত্রের কোনো প্রতিকার নেই, সে যখন খুশি এসে আমাকে বা আমার প্রিয়জনকে অপহরণ করবে, তখন মানুষের নিজের জীবনের ওপর থেকে নিজের নিয়ন্ত্রণ সম্পূর্ণ শূন্য হয়ে যায়। অর্থাৎ আমি খেলনাবাজির একটা পুতুল মাত্র, যার নিজে কোনো কন্ট্রোল নেই। এই চরম ক্ষমতাহীনতা থেকেই কি তাহলে এই অদ্ভুত বিদ্রোহের জন্ম? ঠিক, এই সাইকোলজিটাই এখানে কাজ করছে। মানে ব্যাপারটা কি এমন যে নিয়তি যখন খুশি এসে আমাকে তুলে নিয়ে যাবে, তার চেয়ে বরং আমি নিজেই নিজের সমাপ্তি টেনে দেব? মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কিছু মানুষের কাছে এই পরম শূন্যতা মেনে নেওয়াটা অসম্ভব হয়ে দাঁড়ায়। এটা অনেকটা ওই কর্মক্ষেত্রের উদাহরণের মতো। তুমি আমাকে ফায়ার করার আগে আমি নিজেই ডিজাইন করলাম। ওহ, দারুণ একটা পয়েন্ট। এটা যেন নিয়তিকে চোখে চোখ রেখে বলা, তুমি আমাকে তোমার সুবিধা মতো অপহরণ করার আগে আমি নিজেই নিজেকে সরিয়ে নিচ্ছি। তোমার তৈরি করা এই এক পেশে নিয়ম আমি মানি না। এটা নিয়তির একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে মানুষের নিজের এজেন্সি ফিরে পাওয়ার এক চরম ধ্বংসাত্মক চেষ্টা। একদম তাই। এই ব্যাখ্যাটা শোনার পর গায়ের লোম খাড়া হয়ে যায়। সস্তায় নিজেকে বিকিয়ে দেওয়া বলতে হয়তো কবি এটাই বুঝিয়েছেন। হ্যাঁ, নিয়তি মানুষকে তার ইচ্ছামতো বিশাল দামে, অর্থাৎ চরম কষ্টের বিনিময়ে কিনে নেবে। তার চেয়ে মানুষ নিজেই নিজের শর্তে সস্তায় নিজেকে শেষ করে দিচ্ছে। কতটা পুঞ্জীভূত অভিমান আর অস্তিত্বের প্রতি কতটা বিতৃষ্ণা জমলে নিয়তির বিরুদ্ধে মানুষ এমন একটা চূড়ান্ত অবস্থান নিতে পারে। আর এই অভিমানটা শুধু কোনো ব্যক্তিগত ক্ষোভ নয়, এটা হয়তো সমগ্র মানবজাতির হয়ে সেই প্রচলিত প্রথার বিরুদ্ধে একটা সাইলেন্ট স্টেটমেন্ট। যদিও এই পথটা চূড়ান্ত রকমের নেতিবাচক। অবশ্যই, কিন্তু কবির কলমে এটি একটি দার্শনিক প্রশ্নের রূপ নিয়েছে। এই প্রশ্নটা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে যে জীবন এবং মৃত্যুর ওপর আমাদের আসলে কতটুকু অধিকার আছে। আমরা কি সত্যি স্বাধীন, নাকি আমরা প্রত্যেকেই ওই অন্ধকার সিনেমা হলের দর্শকদের মতো শুধু অপেক্ষা করছি কখন আমাদের অলক্ষ্যে আমাদেরই হাওয়া বেরিয়ে যাবে? ঠিক। আজকের এই গভীর আলোচনাটা সত্যি একটা রোলার কোস্টারের মতো ছিল। আমরা শুরু করেছিলাম সিনেমা হলের একটা সাধারণ নীরব মৃত্যু থেকে। সেখান থেকে আমরা দেখলাম কিভাবে শরীর নামের জটিল যন্ত্রটা মুহূর্তের মধ্যে একটা মূল্যহীন আদলা ইটে পরিণত হয়। আমরা বুঝলাম একটা মানুষের মৃত্যু মানে শুধু একটা হার্টবিট থেমে যাওয়া নয়, বরং দুজন মানুষের মধ্যে গড়ে ওঠা একটা আস্ত মাইক্রো ইউনিভার্স চিরতরে ডিলিট হয়ে যাওয়া। আর শেষে আমরা মুখোমুখি হলাম সেই চরম দার্শনিক প্রশ্নের, যেখানে নিয়তির একনায়কতন্ত্রের বিরুদ্ধে নিজের অস্তিত্ব মুছে ফেলাকে একটা সাইকোলজিক্যাল বিদ্রোহ হিসেবে দাঁড় করানো হয়েছে। এই আলোচনা আমাদের এই সত্যটার সামনে দাঁড় করিয়ে দেয় যে আমরা হাজার হাজার মানুষের ভিড়ে যতই মেতে থাকি না কেন, মৃত্যুর সেই অমোঘ নীরবতা আর শূন্যতার সামনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই অনন্তকাল ধরে ভীষণ একা। ভীষণ একা। সবকিছুই একদিন সেই হঠাৎ হাওয়ায় মিলিয়ে যাবে। এটাই হয়তো সবচেয়ে বড় সত্য। কিন্তু এই আলোচনার শেষে একটা নতুন চিন্তার জায়গা তৈরি হয়। যদি আমরা জানি যে আমাদের সমস্ত স্বপ্ন, গোপন সাংকেতিক ভাষা আর প্রিয়জনের সাথে কাটানো মুহূর্তগুলো একদিন সম্পূর্ণ শূন্যতায় বিলীন হয়ে যাবে, তার মানে কি এই বর্তমান মুহূর্তগুলো অর্থহীন? খুব সুন্দর একটা প্রশ্ন। নাকি ঠিক উল্টোটাই সত্যি? একবার ভেবে দেখলে বোঝা যায়, যদি একটা অমূল্য পেন্টিং কাল সকালে চিরতরে পুড়ে ছাই হয়ে যাওয়ার গ্যারেন্টি থাকে, তাহলে কি আজকে আমরা সেই পেন্টিংটার দিকে আরও তীব্রভাবে, আরও গভীর মনোযোগ দিয়ে তাকাবো না? অবশ্যই তাকাবো। নিয়তির এই অমোঘ মুছে ফেলার ক্ষমতার জন্যেই কি আমাদের এই ক্ষণস্থায়ী সম্পর্কগুলো, এই ছোট ছোট গোপন ভাষাগুলো মহাকালের কাছে আরও লক্ষগুণ বেশি দামি হয়ে ওঠে না? এ প্রশ্নটা থেকেই যায় ভাবার জন্য।